welcome to the class. This is Johnny Quesas from the PhD second year from Biological Science by IIT Kanpur. And today's lecture will be the fifth lecture of food production. So লাস্ট দিন আমরা কি পড়েছিলাম, ফিশারিজ এর যতটুকু বাকি ছিল সম্পূর্ণটা কভার করেছিলাম, এবং তারপর আমরা পড়েছিলাম যে কিভাবে প্ল্যান্টের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং করানো হয় এবং কিভাবে তাদেরকে প্রতিপালন করা হয়। এবার মূলত যে জিনিসটা দেওয়া আছে যে ফুড প্রোডাকশন বলতে গেলে সমস্ত এগ্রিকালচারাল সেক্টরটাকে বোঝানো হয়, কিন্তু যখন পার্টিকুলারলি এই চ্যাপ্টারটাতে যেভাবে জিনিসগুলোকে বর্ণনা করা আছে সেটা দেখে বোঝা যায় যে এটা পুরোটা জিজ্ঞাসা বা করছে না, তার চেয়ে বরং এটা জিজ্ঞেস করা মানে এটার উপর অনেকটা বেশি ফোকাস যে কিভাবে ধীরে ধীরে গাছেরা বা কিভাবে উদ্ভিদদের উন্নত করা হয়। কিসের জন্য? না, এটা খাদ্য উৎপাদন ক্ষমতা বা শস্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য। মূলত অন্যান্য যে সায়েন্টিফিক প্র্যাকটিসেস গুলো আছে যেগুলো কোনো একটা উদ্ভিদের বড় হওয়ার জন্য করা হয়, সেগুলোকে ন্যাচারালি কি কি প্রসেসে করা হয় এবং কেন করা হয় সেগুলো এখনকার মতো পাঠ্যপুস্তকে নেই বা পড়ব সিলেবাসে নেই। কিন্তু যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমি কোনো একটি উদ্ভিদ বা কোনো একটি ভ্যারাইটির ডোমেস্টিকেশন কিভাবে করা হয় সেই সংক্রান্ত কিছু বলা রয়েছে। এবং কালকে আমরা কি পড়েছিলাম যে পরিবর্তনশীলতা সংগ্রহে। তো আজকে পরের যে স্টেপ গুলো রয়েছে কিভাবে প্ল্যান্টদেরকে ব্রিডিং এর মাধ্যমে উন্নত করা হয় সেটা সম্পর্কে, তার সম্পর্কে কিছুটা আমরা দেখব। প্রথমে সাপোজ তোমাদেরকে ডিজিজ রেজিস্ট্যান্ট একটি ভ্যারাইটি তৈরি করতে হবে কোনো একটা রাইসে গেল। তো তোমার প্রথম কাজ কোথা থেকে শুরু হবে? প্রথম কাজ শুরু হবে যে এই জিনিসটার প্রয়োজনটা কেন, প্রয়োজনটা আগের দিনই তোমাদেরকে বলা হয়েছিল যে যত উৎপাদন ক্ষমতা বেশি ভ্যারাইটি হবে, অর্থাৎ যেসব ভ্যারাইটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি, কি বলা হয় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তত কম হবে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম হবে। গেল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন কোনো একটি ফসল বা কোনো একটি শস্য বেশি উৎপাদনশীল হয়, অর্থাৎ তার মধ্যে যে স্টোরড ফুড ম্যাটেরিয়াল থাকে সেটা যখন প্রচুর পরিমাণে হয়, সেটা কিন্তু মানুষের সাথে সাথে অন্যান্য যে পেস্ট এবং ডিজিজের মাইক্রো অর্গানিজম আছে তাদেরকেও অ্যাট্রাক্ট করে এবং তারা তাকে আরো বেশি করে অ্যাটাক করে। তো যেমন মানুষের কাছে অধিক উৎপাদন সম্পন্ন ভ্যারাইটি গুলো বেশি আকর্ষণীয়, তেমনই সমস্ত রকমের ডিজিজ এবং পেস্টের জন্য সেটা কিন্তু বেশি আকর্ষণীয়। তো প্রথম দিকে সবুজ বিপ্লবের সময় যখন মেইনলি প্রোডাকশন বা ইল্ডের উপর অনেকটা বেশি মনোযোগ দেওয়া হচ্ছিল যাতে অ্যাটলিস্ট উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করা যায়, সেই সময় ভারতবর্ষে এবং পৃথিবীর অন্যান্য জায়গায় কি হয়, এমন সব ভ্যারাইটির প্রচলন শুরু হয় নেটিভ ভ্যারাইটিকে ছেড়ে, যেগুলো কি ছিল উৎপাদন ক্ষমতা বেশি ছিল। এখন যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা কথা বলি, যে সাপোজ ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ধান গাছ যেটা সবুজ বিপ্লবের আগে কোনো একজন চাষি নিজের বাড়িতে বছরের পর বছর ধরে লাগিয়ে যাচ্ছিল। তো সেই যে ধান গাছগুলো থাকবে সেই ধান গাছগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কন্ডিশন সেটাতে অ্যাডাপ্টেড, অর্থাৎ হ্যাঁ অলরেডি এটা ওয়েস্ট বেঙ্গলে ছিল, হয়তো এর উৎপাদন ক্ষমতাটা নতুন ভ্যারাইটির মতো অতটা ভালো নয়, কিন্তু এটা অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে ছিল এবং এটা অ্যাডাপ্টেড। এখানে যত রকমের পোকামাকড় বা জীবাণু রয়েছে তাদের বিরুদ্ধে এটা কিন্তু অবশ্যই কাজ করছে, তার জন্য এটা ওয়েস্ট বেঙ্গলে চাষ করা হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আমাদেরকে যেমন ইল্ড ইনক্রিজ করতে হবে, প্রোডাকশন ইনক্রিজ করতে হবে, তার জন্য আমাদের কিসে, তার জন্য আমাদের চাই হ্যাঁ একটা এমন ভ্যারাইটি যার উৎপাদন ক্ষমতা বেশি।
কিন্তু সে দেখা গেল সেই ভ্যারাইটির গাছগুলোকে যখন ওয়েস্ট বেঙ্গলে এসে রোপণ করা হলো, দেখা গেল যে সেখান থেকে কোনো চারাই বেরোচ্ছে না, বা তাতে অনেক রকমের রোগ জীবাণু লেগে যাচ্ছে, বা কীট পতঙ্গ এসে সেটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই যে এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু যেগুলো ওয়েস্ট বেঙ্গলের নেটিভ, অর্থাৎ কোনো একটা জায়গার স্থানীয় ভ্যারাইটি, সেগুলোতে এই প্রবলেম গুলো থাকে না। তো যখনই সায়েন্টিস্টরা এরকম প্ল্যান করে যে আচ্ছা এমন কোনো একটা ডিজিজ রেজিস্ট্যান্ট বা পোকার এগেইনস্টে বা কীট পতঙ্গের এগেইনস্টে যদি আমার কোনো রকম একটা ভালো জিন পুল চাই, অর্থাৎ যে জিন মানে এমন যে অধিক উৎপাদনশীলতা সম্পন্ন যে গাছটা রয়েছে, সেটাকে যদি আমরা আরো রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচাতে চাই, বা রোগ প্রতিরোধ যাতে হয়ে যায়, সেই জন্য কি করি আমরা, এই নতুন ভ্যারাইটিটাকে বা অধিক উৎপাদন সম্পন্ন ভ্যারাইটিটাকে ওয়েস্ট বেঙ্গলের যে নেটিভ ভ্যারাইটি গুলো ছিল তাদের সাথে আমরা কি করাই, ব্রিডিং করাই। যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যারাইটি গুলো অনেকটা বেশি অ্যাডাপ্টেড ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে, ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশনে, এবং প্লাস এটা কি হচ্ছে, কার সাথে ব্রিডিং করানো হচ্ছে, এমন একটা ভ্যারাইটি যার উৎপাদনশীলতা অধিক। কারণ ব্রিডারদের লক্ষ্যটা কি থাকে, ব্রিডারদের দুটো লক্ষ্য থাকে, এবং সে আলটিমেট লক্ষ্যটা হচ্ছে যে এমন একটি উদ্ভিদের ভ্যারাইটি বা ধানের ভ্যারাইটি তৈরি করা, যা একই সাথে প্রচুর পরিমাণে ফল দেবে, এবং তার সাথে রোগ প্রতিরোধ এবং কীট পতঙ্গ থেকেও রক্ষা করবে। তো এই দুটো জিনিস সবসময় একসাথে থাকে না একটা উদ্ভিদে। কিন্তু যেহেতু আমরা মানুষরা ধীরে ধীরে কিভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে ব্রিডিং করে এরকম যে জিনগুলো রয়েছে তা সেগুলোকে একটি ভ্যারাইটি বা একটি উদ্ভিদে নিয়ে আসা যায়, সেটার চেষ্টা করা শুরু হয়। তো যখন আমরা প্রথমত রোগ প্রতিরোধের কথা বলে থাকি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সম্পন্ন ভ্যারাইটি। তো যখন সায়েন্টিস্টরা বিশেষত রোগ পতঙ্গ এগুলো থেকে বাঁচাবার জন্য ব্রিডিং করে থাকে, সরি ব্রিডিং বলতে ধানের ব্রিডিং করে থাকে বা কোনো একটা উদ্ভিদের ব্রিডিং করে থাকে, তখন কি করা হয়, সবসময় একটা এমন উদ্ভিদ না, এমন একটা ভ্যারাইটি নেওয়া হয়, সাপোজ ধরা যাক, যার প্রোডাকশন হাই কিন্তু রোগ প্রতিরোধ কম না। অন্যদিকে এর সাথে কার ক্রস করানো হয়, নেটিভ ভ্যারাইটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, প্রোডাকশন কম, কম ন্যাচারালি কমই হয়, যেগুলো নেটিভ ভ্যারাইটি থাকে সেগুলো ন্যাচারালি কমই হয়, প্রোডাকশন কম। এবার ধরা যাক এখানে যে রোগ প্রতিরোধের জন্য যে জিনটা রয়েছে সেটাকে ধরা যাক আমরা বি দিয়ে ডিনোট করি, এটাকে রিসেসিভ ধরা যাক, রিসেসিভ বা প্রচ্ছন্ন, এবং এটাকে প্রকট। এটা কি করবে, রোগ প্রতিরোধী জিন। তো ধরা যাক এই গাছটা ছিল স্মল বি অর্থাৎ রোগ প্রতিরোধে অক্ষম, এবং এটা ছিল রোগ প্রতিরোধে সক্ষম। এদের মধ্যে ক্রস করালে পর কি হবে, সব গাছ রোগ প্রতিরোধ কারী। এবার এটা তো F1 গেল, এখান থেকে আমরা F2 তে কি কি পাবো, চারটে লেখা যাক, বিবি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, আর স্মল বি স্মল বি। এটা 25%, এটা 25%, এটা 25%, এটা 25% গেল। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এমন একটা ভ্যারাইটি দরকার যেটা রোগ প্রতিরোধে সক্ষম। তো যে ভ্যারাইটি গুলো বা যে গাছগুলো দেখা যাচ্ছে ব্রিডিং করবার পরেও F2 তে গিয়ে
কোনো রকমের রোগ প্রতিরোধে করতে পারছে না, তাদের কি করা হয় যে হ্যাঁ, পরে যখন আবার এদের মধ্যে ক্রস করা হবে, F3 এর গাছগুলোর মধ্যে যখন আবার ক্রস করা, সরি, F2 এর গাছগুলোর মধ্যে আবার যখন ক্রস করা হবে, তখন কিন্তু যে গাছগুলো রোগ প্রতিরোধে অক্ষম, অর্থাৎ স্মল বি এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এদেরকে পরবর্তীকালে আর ব্যবহার করা হয় না। এবার এরকম, অর্থাৎ এবার কি রকমের ব্রিডিং হতে পারে পরবর্তী প্রজন্মে? ক্যাপিটাল বি কে স্মল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এরকম। এবং এই জিনিসটা হতে পারে স্মল বি। এখান থেকে কি দাঁড়াবে? এখান থেকে আসবে যে সব গাছগুলো রোগ প্রতিরোধে সক্ষম। এখান থেকে কি আসবে? সব গাছগুলো রোগ প্রতিরোধে সক্ষম। এখানে কি আসবে? এখানে আসবে এরকম। অর্থাৎ F3 গিয়ে দেখা যাচ্ছে, আগে কত ছিল? আগে 25% ধরা যাক, 25% ধরা যাক, 25% ধরা যাক। আর যে গাছগুলো রোগ প্রতিরোধ অক্ষম, অর্থাৎ রোগ প্রতিরোধ করতে পারছিল না, তারাও কতখানি ছিল? 25%ই ছিল। কিন্তু এবার আমরা ওই গাছগুলোকে, যেগুলো রোগ প্রতিরোধে সক্ষম নয়, তাদেরকে আমরা মেরে ফেললাম বা তাদেরকে সরিয়ে দিলাম। তাদেরকে পরবর্তীতে যে আবার ক্রসিং করা হবে সেগুলোতে পার্টিসিপেট করানো হচ্ছে না। ওকে, তো F3 গিয়ে কি পাওয়া গেল? F3 গিয়ে পাওয়া গেল 4, এটা কত হবে? 25%। এটা 12.5, 12.5, এটা 12.5, এটা হবে, এটা হবে হচ্ছে 6.75, নাকি কি 6.25%। এটা 6.25%। তো দেখা যাচ্ছে F2 রোগ প্রতিরোধে অক্ষম গাছ কটা ছিল? 25%। F3 এসে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধে করতে পারছে না এমন গাছ কটা রয়েছে? 6.25%। তো সায়েন্টিস্টরা দেখলো যে আমরা যদি এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে একটা জিনিস বোঝা যায়, যে জিনিসটা তোমাদেরকে হয়তো এখনো পর্যন্ত পড়ানো হয়নি বা এবং 12 পড়ানো হয় না, যে আমরা কেবলমাত্র ব্রিডিং এর জেনারেশন 2 অব্দি পড়ি, অর্থাৎ ফিলিয়াল জেনারেশন F2 যেটাকে বলা হয়, সেই অব্দি আমরা আমাদের সমস্ত ক্যালকুলেশনকে আপাতত সীমাবদ্ধ রাখি, বিশেষ করে ক্লাস 12 অব্দি। কিন্তু যখন তুমি ব্রিডিং এ যাও, তখন কিন্তু আমরা F3, F4, F5, F7, F8 এরকম করতে করতে অনেকগুলো ফিলিয়াল জেনারেশন অব্দি কিন্তু আমরা স্টাডি করি। এবং সেই স্টাডিতে দেখা গেছে যে প্রথমবার, অর্থাৎ F1 F2 কত পার্সেন্ট গাছ রোগ প্রতিরোধে অক্ষম ছিল? 25%। ওকে, আবার F3 গিয়ে ওখানে আমরা কি করলাম? ওখানে আমরা যে গাছগুলো রোগ প্রতিরোধে অক্ষম ছিল তাদেরকে আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ তাদেরকে আর পরবর্তী ব্রিডিং প্রোগ্রামে অ্যাড করলাম না। এবং তার জন্য কি হলো? তারা যে তাদের জিনগুলো আছে, যেগুলোর জন্য অ্যাকচুয়ালি একটা গাছ ডিজিজের প্রতি রিসেপটিভ হয়, অর্থাৎ যার জন্য রোগ প্রতিরোধে অক্ষম হয়, সেগুলো কিন্তু তারা আর পাস করতে পারছে না পরবর্তী প্রজন্ম। ওকে, তো এবার গিয়ে দেখা গেল যে পরবর্তী প্রজন্মে F3 কিন্তু রোগ প্রতিরোধে অক্ষম গাছের শতাংশ হচ্ছে কত? 6.25, অর্থাৎ আগের তুলনায় 4 গুণ বা 8 গুণ কম, এরকম। তো এরপর যদি আমরা সাবসিকুয়েন্ট, অর্থাৎ এরপরে যদি আমরা এরকমই ব্রিডিং একে অপরের সাথে যেরকম আমরা F2 এর গাছগুলোকে নিয়ে F3 যেরকম ব্রিডিং করলাম, তেমন F3 এর গাছগুলোকে নিয়ে যদি আমরা আবার ব্রিডিং করি, দেখা যাবে এই যে পার্টিকুলারলি একটা পোর্শন অফ গাছ শুধুমাত্র রোগ প্রতিরোধে অক্ষম, এই গাছগুলো কিন্তু ধীরে ধীরে পার্সেন্টেজ ওয়াইজ কমে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকবার ফিলিয়াল জেনারেশনে কি করি? যে গাছগুলোকে অক্ষম, F3 হয়তো আমরা F2 কি পেলাম? F2 পেলাম 25 খানা গাছ রোগ প্রতিরোধ করতে পারছে না।
আমরা সেগুলোকে সরিয়ে দিলাম ব্রিডিং প্রোগ্রাম থেকে। তারপরে F3 তে এসে দেখা গেল যে আরে এখানে তো মাত্র 6টা গাছ দেখা যাচ্ছে এরকম যেগুলো রোগ প্রতিরোধ করতে পারছে না। আমরা তাদেরকে ব্রিডিং প্রোগ্রাম থেকে আবার সরিয়ে দেবো, অর্থাৎ তাদেরকে আমরা ইনভলভ করবো না। F4 এ গিয়ে দেখা যাবে সেটা আরো কম হয়ে 3% হয়ে গেছে F4 এ। F5 এ এটা 1.5 সাপোজ, তারপর আরো কম F6 এ, এবং তারপর আরো কম 1 to 5 F7 এ, F8 এ আরো অনেকটাই কম F7 এ। তো যদি এরকম 7-8 খানা জেনারেশন ধরে তুমি যদি ব্রিডিং প্রোগ্রাম কন্টিনিউ করো, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে যদি তো ধীরে ধীরে F7 F8 এ গিয়ে দেখা যায় যে খুবই অল্প শতাংশ গাছ, খুবই অল্প পরিমাণ গাছ এরকম থাকে যে যারা রোগ প্রতিরোধে অক্ষম, এবং বেশিরভাগ গাছগুলো এরকম থাকে যারা রোগ প্রতিরোধে সক্ষম। তো আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে এমন একটা ভ্যারাইটি তৈরি করা যা কি হবে, ওয়েস্ট বেঙ্গলে যে নতুন যে ভ্যারাইটিটাকে অ্যাড করা হবে সেটা যাতে ওয়েস্ট বেঙ্গলের পুরনো যে ভ্যারাইটি যেটা অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধে সক্ষম তার সাথে বারবার ব্রিডিং করে করে তার সাথে বারবার ব্রিডিং করে আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল যে রোগ প্রতিরোধ সম্পন্ন এমন একটা গাছ তৈরি করা যে একই সাথে হাই প্রোডাকশনও দেবে এবং রোগ প্রতিরোধে সক্ষমও হবে। তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কতবার ব্রিডিং করতে লাগে, নিয়ার অ্যাবাউট F8 অব্দি বা F9 অব্দি তোমাকে বারবার ব্রিডিং করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, অর্থাৎ ক্রসিং করে যেতে হবে তোমাকে কন্টিনিউয়াসলি। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসিডিওর। কিন্তু এই যে এতখানি পড়ালাম বা এতখানি তোমাদেরকে বোঝালাম যে ধীরে ধীরে তোমাকে এরকম ভাবে যেতে হবে, এটাকেই আরেকটু সহজ ভাবে এবং কয়েকটি ইম্পর্টেন্ট কথার মাধ্যমে কিন্তু এই বইটাতে লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? প্রথমে লেখা হয়েছে যে পরিবর্তনশীলতা সংগ্রহ। বলা হয়েছে যে তুমি যখন কোন রকম ব্রিডিং প্রোগ্রাম করবে তার আগে কিন্তু তোমার কি উচিত? তোমার উচিত যে হ্যাঁ, সেই সংক্রান্ত উদ্ভিদ বা গাছগুলো আমার কাছে হওয়া উচিত। সাপোজ তুমি একটা চাও যে তোমার গাছে আহ নীল রঙের ফুল হচ্ছে, তুমি চাও যে পরবর্তী জেনারেশন মানে নতুন একটা এমন ভ্যারাইটি রিলিজ করতে যে এই নীল ফুলটা পাল্টে গিয়ে যাতে লাল ফুল হয়ে যায়। তো এই ব্রিডিং প্রোগ্রামটাতে তোমাকে যখন ইনভলভ করা হবে তখন কিন্তু সবার আগে তুমি কি করবে, যে অলরেডি কোনো এমন ভ্যারাইটি আছে নাকি যেটাতে অ্যাকচুয়ালি লাল রঙের ফুল হচ্ছে সেটাকে তুমি খুঁজবে। তো কি বলা আছে এখানে? এখানে বলা আছে যে জংলি ভ্যারাইটি গুলো। এবার জংলিটা কেন লিখেছে এখানে? এর দুটো কারণ রয়েছে। এর দুটো কারণ কি কি রয়েছে? এর দুটো কারণ রয়েছে এই যে ইংরেজিতে একটা কথা আছে ওয়াইল্ড টাইপ, গেল ওয়াইল্ড টাইপ আর একটা নেটিভ ভ্যারাইটি। এই ওয়াইল্ড টাইপ কথাটার কি অর্থ হচ্ছে? ওয়াইল্ড টাইপ কথাটার অর্থ হচ্ছে যে এমন ধরনের কোনো একটা উদ্ভিদ যে এত বছর ধরে তার মধ্যে যে এভলিউশন হয়েছে। ওয়াইল্ড টাইপ মানে যে বিবর্তন উদ্ভিদে হয়েছে তাতে মানুষের কোনো হাত নেই। এই কথাটার কি অর্থ আমি বলতে যাচ্ছি, যে ধরা যাক এই কোনো একটা যেমন ধরো আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে আগেকার সময় ধান অনেক বড় হতো এবং এখনকার সময় ধান কিন্তু অনেক ছোট হয়। হুম। তো ওয়াইল্ড টাইপ বলতে এই দু ধরনের গাছের মধ্যে কাউকেই কিন্তু ওয়াইল্ড টাইপ বলা হয় না। ওয়াইল্ড টাইপ হচ্ছে সেই ধান গাছগুলো যে সাপোজ আফ্রিকার কোনো একটা জঙ্গলে সরি
আফ্রিকার কোনো একটা জঙ্গলে ধরা যাক এমন কোনো ভ্যারাইটি চাষ করা এমন কোনো ভ্যারাইটি রয়েছে ধান গাছের, যেটা হয়তো সেখানকার ওয়েদারে বিবর্তন হয়েছে। মানুষ কি করে, মানুষ সবসময় হাই, যে গাছের প্রোডাকশন ক্ষমতা বেশি, দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা ধান গাছ পাওয়া গেল, যার মধ্যে একটাতে বেশি পরিমাণে ফল ধরে আর একটাতে কম পরিমাণে ফল ধরে। যখন কোন রকম সাইন্টিফিক ব্রিডিং বলে কোনো জিনিস ছিল না, তখনকার যুগের চাষিরা কি করতো, যে গাছগুলোর ফলন বেশি হয় তাদেরকে সিলেক্ট করে নিত, অর্থাৎ তাদেরকে পরবর্তী প্রজন্মে ওরা ইনক্রিজ করাতো। এর জন্য কিন্তু যে যেভাবে মানে বললাম যে বিবর্তনের মাধ্যমে যে মানুষের হাত ছাড়া একটা গাছের যে বিবর্তন হয়, মানুষ যদি সেই বিবর্তনটাকে নিজের হাতে নিয়ে নেয় তাহলে কিন্তু সেই বিবর্তনটা অনেকটা ফাস্ট হয়ে যায়। এবং এই সংক্রান্ত তোমাদেরকে আগের দিন আমি দেখাচ্ছিলাম যে আগের যুগের ওয়াটারমেলন কিরকম ছিল বা তরমুজ কিরকম ছিল এবং এখনকার যুগের কিরকম। তো ওয়াইল্ড টাইপ বলতে সেই গাছগুলোকে বলা হয় যে গাছগুলোর বিবর্তনে বা তার উন্নতিকরণে মানুষের কোনো রকম হাত নেই, প্রকৃতি তাকে যেরকম ভাবে রেখেছে সে সেরকম ভাবেই থেকে গেছে। এবং বিশেষ করে এগ্রিকালচারাল ক্রপের ক্ষেত্রে যেমন ধান, গম, ভুট্টা, এইসব গাছগুলো তো খুব মানে কি বলবো, অনেকটা জায়গা জুড়ে অনেকটা পৃথিবীর অনেকটা জায়গায় চাষ করা হয়। তো তোমাকে ধান, গম, ভুট্টার যদি ওয়াইল্ড টাইপ, অর্থাৎ এমন কোনো ধান গাছ, গম গাছ বা ভুট্টা গাছ দেখতে হয় যাদের এভলিউশনে মানুষের কোনো হাত নেই, তাহলে তুমি তাদেরকে মেনলি কোথায় পাবে? একমাত্র তাদেরকে পাওয়া যাবে ফরেস্ট এরিয়াতে। গেল? তো এই ফরেস্ট এরিয়াতে এই যে গাছগুলো পাওয়া যায়, এই ফরেস্ট এরিয়াতে পাওয়া যায় বলেই এদেরকে ওয়াইল্ড টাইপ বলে। কিন্তু সাইন্টিফিক্যালি ওয়াইল্ড টাইপ মানে কিন্তু একদম আলাদা। ওয়াইল্ড টাইপ আগে অন্য কারণে বলা হতো, কারণ মেনলি ফরেস্ট এরিয়াতে পাওয়া যেত বলে। কিন্তু ওয়াইল্ড টাইপ এর সাইন্টিফিক কথার অর্থ হচ্ছে যাতে মানুষের, যার বিবর্তনে মানুষের কোনো রকম হাত নেই। তো এরকম যে ভ্যারাইটি গুলো থাকে সেগুলো কি হয়, যেমন ধরো কোনো একটা ধান গাছ বছরের পর বছর জঙ্গলে রয়ে গেছে, এইসব গাছগুলোর মধ্যে আর অবশ্যই কোনো একটা জঙ্গলে আরো অনেক রকমের কীটপতঙ্গ বেশি থাকবে, যেটা হয়তো কোনো একটা শহরে জায়গায় থাকে বা গ্রামের দিকে পাওয়া যায়। তো এই ধরনের যে পোকামাকড়ের অ্যাটাক গুলো থাকে সেইগুলোকে কিন্তু এই ওয়াইল্ড টাইপ গাছগুলি খুব সহজে প্রতিরোধ করতে পারে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, ফরেস্টের মধ্যে যে গাছগুলো থাকে, যে ওয়াইল্ড টাইপ গুলো থাকে, মোস্টলি তাদের মধ্যে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন পাওয়ার চান্সেস প্রচন্ড হাই। তো যে কোনো জায়গায় তো কিন্তু এদেরকে তো এক্সপ্লোর করতে হবে এবং এদেরকে কনজার্ভ করতে হবে। তার জন্য কি বলা হয়েছে, যে পরিবর্তনশীলতা সংগ্রহ মানে কালেকশন অফ ভেরিয়েবিলিটি। এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে তোমাকে যদি ধান গাছের ব্রিডিং করতে হয়, তার আগে কিন্তু তোমার কাছে একটা ধান গাছের বিরাট মানে অনেকগুলো ভ্যারাইটি থাকতে হবে। যেখানে তুমি দেখবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যারাইটি রিলিজ করতে হবে, তাহলে এই গাছটার সাথে এই এই ধানের ভ্যারাইটিটার সাথে এই ভ্যারাইটিটার ক্রস করতে হবে। যখন তুমি দেখবে যে আচ্ছা আমাকে একটা ধানের ভ্যারাইটি অন্ধ্রপ্রদেশে রিলিজ করতে হবে, তাহলে কিন্তু তুমি অন্য আর একটা ধানের ভ্যারাইটির সাথে এই ধান গাছের ব্রিডিং করাবে। তোমার ব্রিডিং কোন গাছের সাথে করাবে সেটা কিন্তু সবসময় ডিপেন্ড করবে তোমার আলটিমেট এইম বা অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, তুমি কি জিন কেন প্রবেশ করাতে চাও, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন গাছগুলোকে ব্রিডিং এর জন্য সিলেক্ট করবে। এবং মোস্ট অফ দা টাইম কি হয়, যেহেতু এই ওয়াইল্ড টাইপ গাছগুলোকে ন্যাচারালি প্রতিপালন করা হয় না, তার জন্য এদের কিন্তু এক্সটিংক্ট হওয়ার একটা চান্স সবসময় থেকেই যায়। তাই দেখা গেল আজকে যেমন যেমন পৃথিবীর 2019-এর আগে কোভিড-19 সম্পর্কে কিন্তু জানতো না অতটা ভালো রকম ভাবে, কিন্তু 2019-এর পর কিন্তু আমরা কোভিড-19 সম্পর্কে যথেষ্টই অবগত। তো মানুষের যেরকম এরকম যে রকম রোগ হয়ে থাকে, এই উদ্ভিদদেরও এরকম রোগ হয়ে থাকে। ধরা যাক আজকে একটা ভ্যারাইটি রিলিজ, আজকে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো মাজরা পোকার আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু দেখা গেল নতুন আর একটা ভ্যারাইটি রিলিজ হলো, সেটা কি করে, সেটা হচ্ছে সরি, ধরা যাক ওয়েস্ট বেঙ্গলে যে ধানের ভ্যারাইটি গুলো আছে, মাজরা পোকা সেই ধানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো আমাদের কি করা উচিত, অবশ্যই এরকম ভাবে অ্যাজ এ ব্রিডার তোমার মাথায় কি রাখতে হবে, আমাকে এমন একটা ধানের ভ্যারাইটি বের করতে হবে যা মাজরা পোকার আক্রমণ থেকে আমাদের ধানকে রক্ষা করবে।
গেল। সো এবার সেই আন্দাজ তুমি ব্রিডিং করলে, ব্রিডিং করার পর তুমি দেখলে যে নতুন একটা ধানের ভ্যারাইটি পাওয়া গেল যেটা মাজরা পোকার আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এবার মাজরা পোকা যখন কোনো একটা জায়গা থেকে চলে যাচ্ছে, অর্থাৎ সেটা ধানের ক্ষতি করতে পারছে না, তখন কিন্তু একটা ইকোসিস্টেমের চেঞ্জ হয়। অর্থাৎ মাজরা পোকা আগে যেমন ধান গাছটাকে কোনো রকম ভাবে খেতে পারতো না, কিন্তু যখন যখন মাজরা পোকা নেই, দেখা গেল যে পঙ্গপাল টাইপের বা গ্রাসহপার টাইপের যে পোকাগুলো আগে ধানের খুব বেশি ক্ষতি করতো না, নতুন ভ্যারাইটি রিলিজ হওয়ার পর সেগুলো ধানের ক্ষতি করা শুরু করলো। সো অ্যাজ এ প্ল্যান্ট ব্রিডার সবসময় তোমাকে প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হয়। যে কোনো ভ্যারাইটি কিন্তু বাজারে 7-8 বছরের বেশি কাজ করে না। অর্থাৎ আজ তুমি এমন একটা ভ্যারাইটি রিলিজ করলে, যে ভ্যারাইটিটাকে তুমি বলছো যে এই ভ্যারাইটিটা অনেক রকমের রোগ জীবাণু প্রতিরোধ করতে সক্ষম, কিন্তু 8 বছর পরে গিয়ে কি দেখা যাবে, 8 বছর পরে গিয়ে দেখা যাবে যে সেই যে রোগ জীবাণুগুলো ছিল তারা কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছে এই ধান নতুন ভ্যারাইটিটাকেও ধ্বংস করবার জন্য। তো তোমাকে তার জন্য আবার নতুন করে ব্রিডিং করতে হবে। এর জন্য এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কি করা হয়েছে, এরকম লাখো লাখো ভ্যারাইটি রিলিজ, লাখো জার্ম প্লাজম তুলে আনা হয়েছে, এরকম লাখো লাখো ওয়াইল্ড টাইপ গাছকে সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে বিভিন্ন রকম জিন আছে। হয়তো সেগুলো ইমিডিয়েট প্রয়োজন নেই ব্রিডিং এর, কিন্তু পরবর্তীকালে যে সেগুলো দরকার পড়বে না এমনটা তো জানা নেই না। তো সবার আগে কি করতে হবে, যখনই কোনো ব্রিডিং প্রোগ্রাম মাথায় রাখা হয় সে তখনই সবার আগে নজর রাখা হয় যে অলরেডি আমাদের সংগ্রহে যে ধান গাছগুলো রয়েছে বা হ্যাঁ, যে ধানের উদাহরণই বলছিলাম, তো যে আমাদের সংগ্রহে যে ধান গাছগুলো রয়েছে তাদের মধ্যে কোনো জিন নেই তো। তো এতে কি হয়, এতে এক্সপ্লোরেশনের খরচ কমে যায় এবং তোমাকে আলাদা করে নতুন ইয়ে করতে হয় না। এখানে যে জংলি ভ্যারাইটি কথাটা লেখা আছে, এর সাফ সাফ অর্থ হচ্ছে গিয়ে জংলি ভ্যারাইটি করা হয় এবং ধীরে ধীরে তোমাকে সবার আগে কি করতে হবে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনের আহ এরকম জার্ম প্লাজম তোমাকে কালেক্ট করতে হবে এবং এটাকেই বলা হয় পরিবর্তনশীলতা, এটাকেই বলা হয় পরিবর্তনশীলতা সংগ্রহ। এরপর কি আছে, হুম, এরপর কি আছে, এরপর আছে হচ্ছে গিয়ে জনিশ্রী উদ্ভিদের মূল্যায়ন এবং নির্বাচন। যে কথাটা তোমাদেরকে আমি বললাম যে প্রথমে কি রয়েছিল, প্রথমে রয়েছিল পরিবর্তনশীলতা সংগ্রহ। সেখানে কি করলে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন ভ্যারাইটি, ওয়াইল্ড টাইপ এবং নেটিভ ভ্যারাইটি সংগ্রহ করা। 2 নম্বরটা কি ছিল, নির্বাচন। তো নির্বাচন কিসের ওপর ডিপেন্ড করে, এই যে তোমাদেরকে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল, এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা গাছের সাথে নতুন একটা ভ্যারাইটির ক্রস করে ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে ফেনোটাইপটা ছিল সেটাকে পরবর্তী প্রজন্মে নিয়ে আসা। তো আমাদেরকে অবশ্যই সেই জন্য এমন কোনো গাছই চয়েস করতে হবে যেটা অলরেডি, যেমন মানে অনেক সময় বলা হয় খুবই সাদামাটা কথা যে বলে না যে বাবার বৈশিষ্ট্য রয়েছে ছেলের মধ্যে, মায়ের বৈশিষ্ট্য রয়েছে ছেলের মধ্যে। তো এটা তো সত্যি। ধীরে ধীরে আমরা যখন পড়ি কি বলে জেনেটিক্স পড়েছি তখন আমরা জানতে পেরেছি হ্যাঁ কথাটা কিছুটা সত্যি, যদিও অনেক জিনিসটা আলাদা যেরকম ভাবে বলা হয়, কিন্তু অবশ্যই। তো তখন নির্বাচনের সময় তোমাকে তাদের মধ্যে ক্রস করাতে হবে কোন ভ্যারাইটি গুলোর মধ্যে নতুন ভ্যারাইটি খুঁজবার জন্য, সেটা কিন্তু তোমার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে। এবং এর পরের প্রসেসটা কি, এর পরের প্রসেসটা রয়েছে নির্বাচিত উদ্ভিদ সমূহের মধ্যে ক্রস হাইব্রিডাইজেশন। যেটা তোমাদেরকে বললাম যে চয়েস অফ জিনিসটাকে তোমাকে নিতে হবে যে কাদের মধ্যে তুমি অ্যাকচুয়ালি, কাদেরকে তুমি চয়েস করবে ইয়ের জন্য, কি জানি বলে
নতুন ভ্যারাইটি বের করবার জন্য। এবং তাদেরকে কি করতে হবে, তাদেরকে ক্রস করাতে হবে, তাদেরকে হাইব্রিডাইজ করাতে হবে, তাদের সংকরায়ন করতে হবে। কত অবধি? F7 F8 এই অবধি তোমাকে করতে হবে। এবং F7 F8 এই জিনিসটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে গিয়ে, যেমন মানে দায়ী, এই লাইনটুকু সম্পূর্ণ পড়লে পরে বুঝতে পারবে। এখানে বলা হয়েছে খুবই সময় সাপেক্ষ এবং একঘেয়ে। এই সময় সাপেক্ষ এবং একঘেয়ে কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে গিয়ে, যেটা তোমাকে আমি বলবো, যে ধরা যাক কি আম গাছের ক্রস করানো হচ্ছে, আম গাছ। তো এবার আম গাছ হচ্ছে গিয়ে, যখন তুমি বীজ থেকে আম গাছ তৈরি করছো, আম গাছ, সেই আম গাছ ফল দিতে দিতেই সময় নিয়ে নেবে 6 থেকে 8 বছর। তো তুমি কি করে বুঝবে যে কোন গাছটা রোগ প্রতিরোধে সক্ষম আর কোন গাছটা রোগ প্রতিরোধে সক্ষম নয়? 8 বছর পরে তো গিয়ে বীজ আসছে, তারপর তো পরের জন্য, অর্থাৎ F1 থেকে F2 যেতে সময় লাগে কত? 8 ইয়ার। F2 থেকে F3 যেতে কতটা সময় লাগে? আবার 8 ইয়ার। F4 থেকে কত? 8 ইয়ার্স। এরকম করতে করতে দেখা যাবে যে F7 অব্দি যেতে যেতে তোমার 56 বছর চলে গেছে, অ্যাটলিস্ট আমের মতো গাছের ক্ষেত্রে। কিন্তু যেগুলো মূলত ধান, গম, ভুট্টা রয়েছে, এদের অতটা সময় লাগে না, এদের আয়ুষ্কাল হয় 3 মাস। তো একটা বছরে তুমি এদেরকে তিন তিনবার ক্রসিং করাতে পারো, এটা সব থেকে বেশি যদি করাতে চাও তখন। অনেক গাছ আছে যেটার মধ্যে বছরে একবার ক্রসিং করানো যায়, অনেক গাছ আছে যেটা বছরে দুবার ক্রসিং করানো যায়। তো এরকম ভাবে তোমাকে জিনিসটা দেখতে হবে। এবং এর জন্যই বলা হয়েছে যে খুবই সময় সাপেক্ষ এবং একঘেয়ে। তারপর বলা হয়েছে যে উৎকৃষ্ট রিকম্বিনেন্টের নির্বাচন। উৎকৃষ্ট রিকম্বিনেন্টের নির্বাচন মানে, অর্থাৎ আমি তোমাদেরকে তখন বলছিলাম যে যে গাছগুলোকে রোগ প্রতিরোধে অক্ষম, তাদেরকে কি করে দাও, তাদেরকে ফেলে দাও, তাদের কোনো দরকার নেই পরবর্তী ব্রিডিং প্রোগ্রামে আসার। এবং সেই সব গাছগুলিকেই কেবলমাত্র সংগ্রহ করো যারা একই সাথে উৎপাদনেও ভালো এবং রোগ প্রতিরোধ করতেও সক্ষম হচ্ছে। অর্থাৎ এমন গাছগুলোকে পরবর্তীকালে ব্রিডিং এর জন্য ইউজ করা উচিত যাদের প্রোডাকশন এবং রেজিস্ট্যান্স দুটোই ভালো। তাছাড়া বাকিদেরকে ব্রিডিং প্রোগ্রাম থেকে সরাতে হবে। এবং তারপরের কি বলেছে, নতুন চাষযোগ্য ভ্যারাইটির পরীক্ষা, চাষের জন্য সরবরাহকরণ, বাণিজ্যিককরণ। তো এবার তোমার কাছে, তোমার মনে হচ্ছে যে তুমি 7-8 বছর ধরে রিসার্চ করছিলে, 8 বছর হয়ে গেছে। 8 বছর পর তোমার দাবি হচ্ছে গিয়ে তুমি এমন একটা ধানের ভ্যারাইটি সত্যিই পেয়েছো যেটা উচ্চ ফলনশীল, ঠিক আছে? উচ্চ ফলনশীল প্লাস রোগ প্রতিরোধী। গেল? যেটা আমাদের ডিমান্ড ছিল। কিন্তু এবার কি হচ্ছে, তুমি বললে পরেই তো লোকজন বিশ্বাস করবে না। এটাকে কি করা হয়, এটাকে পরীক্ষা করা হয়। এবং এই পরীক্ষাটি করা হয় তার জন্য বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে বা বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা আলাদা কমিটি রয়েছে। এখানে কি করা হয়, এখানে দুটো ট্রাই করা হয়। একটা হচ্ছে যেটাকে বলে এগ্রিকালচারাল, সরি, অ্যাগ্রোনমিক্যাল ট্রায়াল, অ্যাগ্রোনমিক্যাল ট্রায়াল। এবং আরেকটা হচ্ছে ফিল্ড ট্রায়াল। গেল? অ্যাগ্রোনমিক্যাল ট্রায়ালটা কি? তুমি সাপোজ এমন কোথাও একটা নিজে ব্রিডিং করে 7-8 বছর পর একটা এমন কোন একটা ফল বা ধানের গাছ পেলে যেটা রোগ প্রতিরোধে সক্ষম এবং উচ্চ ফলনশীল। এবার এটাকে ভ্যারাইটি হিসাবে বাইরে রিলিজ করতে কি প্রয়োজন, এটাকে ভ্যারাইটি হিসেবে বাইরে রিলিজ করার জন্য প্রথমে এর অ্যাগ্রোনমিক ট্রায়াল হয়। এই অ্যাগ্রোনমিক ট্রায়ালটা কি? অ্যাগ্রোনমিক ট্রায়ালটা আর কিছুই না, তোমার কাছ থেকে বীজ অন্য সায়েন্টিস্টরা নেবে এবং তারা গিয়ে সেই গাছগুলোকে লাগাবে। সেখান থেকে যে ধান গাছগুলো হবে তাদের উপর কি করা হবে, তাদের উপর বিভিন্ন রকমের দেখা, সেটাকে চেক করা হবে যে এ অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধে সক্ষম কি সক্ষম নয়। এবং
এর উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চ ফলনশীল আর উচ্চ ফলনশীল নয়। এবার অ্যাগ্রোনমিক ট্রায়ালের সময় মেনলি সায়েন্টিস্টরা বা কমিটির মেম্বাররা এই ট্রায়াল গুলো করে থাকে। এই ট্রায়ালটার পর যদি দেখা যায় যে আরে তোমার ভ্যারাইটি তুমি যেরকম বলছো যে উচ্চ ফলনশীল হবে এবং রোগ প্রতিরোধকারীও হবে, সেটা পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু তুমি এর বাণিজ্যিকরণ করতে পারবে না। কিন্তু অ্যাগ্রোনমিক ট্রায়ালে পাওয়া গেল যে তোমার আহ, কি বলে যা তুমি বলছো যে হ্যাঁ এই ভ্যারাইটির এই গুণাবলী থাকা উচিত এবং সেরকমই রয়েছে, সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে এইসব গাছগুলো সেই সব জিনিসগুলোকে কিসের জন্য পাঠানো হয়, ফিল্ড ট্রায়ালে পাঠানো হয়। এবার ফিল্ড ট্রায়ালটার কি, ফিল্ড ট্রায়ালটা আর কিছুই না, ফিল্ড ট্রায়ালটা হচ্ছে যখন অ্যাগ্রোনমিক ট্রায়াল হয়ে যায় তখন সেগুলোকে কি করা হয়, কোনো মানে অ্যাগ্রোনমিক ট্রায়ালটা মেনলি কোনো একটা ইউনিভার্সিটিতে করা হয় বা কোনো একটা ইয়েতে করা হয়, ইনস্টিটিউশনে করা হয় একটা মাত্র জায়গায়। ফিল্ড ট্রায়ালটা কি, ফিল্ড ট্রায়ালটা হচ্ছে গিয়ে যখন অ্যাগ্রোনমিক ট্রায়াল কমপ্লিট হয়ে যায় তখন সেই ধানের বীজগুলোকে কি করা হয়, ভারতবর্ষের 3-4টে আলাদা আলাদা ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে এমন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ তুমি রিলিজ করতে চাইছো পশ্চিমবঙ্গের জন্য, কিন্তু ওরা হয়তো পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 5টা রাজ্যে এই ধানের বীজগুলোকে পাঠিয়ে দেবে। এবং এই ধানের বীজগুলো যখন আলাদা আলাদা রাজ্যে যাবে সেগুলোকে তখন সেখানে কি করা হয়, সেম যেরকম অ্যাগ্রোনমিক ট্রায়াল করা হয়েছিল সেরকম ভাবে আবার ওগুলোকে চেক করা হয় যে তারা রোগ প্রতিরোধে সক্ষম এবং উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেখানে সেখানে আগের মতো রেজাল্ট পাওয়া যাচ্ছে। কারণ তুমি কোনো একটা ইনস্টিটিউটে, ধরা যাক কোনো একটা ইনস্টিটিউটে প্রচন্ড যত্ন আত্তি নিয়ে চাষ করেছিলে, এবার চাষিরা যেভাবে অ্যাকচুয়ালি চাষ করে সেটা হয়তো অনেকটাই আলাদা এবং তার জন্য হয়তো ফলনটা ঠিকঠাক হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভ্যারাইটিটাকে বাণিজ্যিকরণ করায় অসুবিধা হবে। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল 3টে স্টেপ। যে প্রথমে কি করতে হয়, প্রথমে করতে হয় যে পরিবর্তনশীলতা সংগ্রহের পর কাঙ্ক্ষিত উদ্ভিদের মূল্যায়ন, তাদেরকে কি করা হয়, কাঙ্ক্ষিত উদ্ভিদের মূল্যায়ন এবং নির্বাচন, নির্বাচিত জনিত্রী উদ্ভিদের কি করা হয়, মধ্যে ক্রসিং করানো হয় এবং উপযুক্ত রিকম্বিনেন্ট কে সেট করা হয়, তারপরে গিয়ে অ্যাগ্রোনমিক ট্রায়াল এবং বাণিজ্যিকরণ। এই হচ্ছে গিয়ে প্ল্যান্টের ক্ষেত্রে কোনো একটা ভ্যারাইটি উৎপাদনের তৈরি। এবার যেগুলো রয়েছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো নয়, তবুও আমি কিছুটা চেষ্টা করেছি যে বাইরের ইনফরমেশন দেওয়া। সেটা হচ্ছে গিয়ে এই যে এই ব্রিডিং এর প্রসিডিওর গুলো ছিল এগুলো ভারতবর্ষে তখনও পর্যন্ত গ্রিন রেভলিউশনের পরে এসেছে। গ্রিন রেভলিউশনের আগে কিন্তু ভারতে মেনলি হাইব্রিড ভ্যারাইটি তৈরির ততটা কিন্তু ডিমান্ড ছিল না, লোকেরা নিজেদের নেটিভ ভ্যারাইটি ব্যবহার করত। তো নরম্যান বোরলগ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কোথায় ছিলেন, তিনি ছিলেন মেক্সিকোতে। মেক্সিকোতে একটা ইনস্টিটিউট রয়েছে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর হুইট অ্যান্ড মেই ইমপ্রুভমেন্ট। ওকে, তো এখানেও থাকবে হয়তো, যাই হোক এগুলো অতটা লিখবারও দরকার মনে রাখ, সরি কি বলছিলাম, হ্যাঁ, নরম্যান বোরলগ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কোথায় ছিলেন, তিনি ছিলেন মেক্সিকোতে। মেক্সিকোতে ইনস্টিটিউটটার নাম কি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর হুইট অ্যান্ড মেইজ ইমপ্রুভমেন্ট। এবং সেখানে তিনি একটা ভ্যারাইটি দেখতে পারেন, যে ভ্যারাইটিটার নাম ছিল নরিন 10। এই নরিন 10 ভ্যারাইটিটা কি ছিল, উচ্চ ফলনশীল একটা ওয়াইল্ড টাইপ ছিল এবং এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতারও অনেক বৈশিষ্ট্য ছিল। তো নরম্যান বোরলগ কি করলো, নরম্যান বোরলগ সেই গমের ভ্যারাইটিটাকে নিয়ে ব্রিডিং করে 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 একটা এমন ভ্যারাইটি তৈরি করলো যা অধিক উৎপাদনশীল, রোগ প্রতিরোধে সক্ষম, এবং এর জন্য পৃথিবীতে প্রথম কি তৈরি হলো, গ্রিন রেভলিউশন। যেটা কোথায় হয়েছিল, যেটা মেনলি হয়েছিল ডেভেলপড কান্ট্রিতে। এবং 1965-এ কি হলো, তখন ওই ইনস্টিটিউটটার নাম কি ছিল, আমিও হয়তো অতটা মনে নেই, এখন ওটাকে আইআরআই বলে, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আমার মাস্টার্স কলেজ এটা। তো যাই হোক, এখানকার একটা ডিপার্টমেন্ট ছিল যেটাকে তখন বলা হতো NBPGR, এটাকে বলা হতো ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এখন এটাকে NIPB বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্ল্যান্ট বায়োটেকনোলজি। এখানকার একজন প্রফেসর ছিলেন MS স্বামীনাথন। তিনি কি করেছিলেন, তিনি এই নরিন 10 যে ভ্যারাইটিটা আছে
সেটাকে ভারতবর্ষে নিয়ে আসেন এবং ভারত পাঞ্জাবের আশেপাশে উপযুক্ত গাছগুলোর সাথে তার ক্রসিং করতে থাকেন এবং এই ক্রসিং করার পর তিনি ভারতবর্ষে এমন কিছু ভ্যারাইটি রিলিজ করেন গমের, যেগুলো নরিনটেনের মতো উচ্চ ক্ষমতাশীল, কিন্তু ভারতবর্ষের যে ওয়েদার কন্ডিশন সেগুলোতেও অ্যাডাপ্টেড। এবং এরকম ভাবে 1965-এ ভারতবর্ষে কি তৈরি হয়, 1965-এ তৈরি ভারতবর্ষে যে আসে সেটাকে বলা হয় গ্রিন রেভলিউশন। এবং এই গ্রিন রেভলিউশনটা মেনলি হয়েছিল গম গাছে। এবং পরবর্তীকালে এরকম, যেরকম ভারতের যে নর্দার্ন পার্ট সেখানে কিন্তু যে গমের কি বলবো, গমের চাহিদাটা কিন্তু লোকেদের মধ্যে অনেকটা বেশি, সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ভারতবর্ষের পূর্বাঞ্চল, বিশেষত নর্থ ইস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল অব্দি এবং তার দক্ষিণাঞ্চল অর্থাৎ আহ, যে মধ্যপ্রদেশ ও এদের থেকে যে ওড়িশা, তারপর কর্ণাটকা, কেরালা, এই যে স্টেট গুলো আছে, এরা কিন্তু ধানের উপর অর্থাৎ চাল খেতে বেশি পছন্দ করত। তো গমের উপর যখন এই ব্রিডিং এক্সপেরিমেন্ট সফল হয়, তখন তারা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আছে যেটাকে বলা হয় যে তাইচুং নেটিভ ওয়ান। এই টাইচুং নেটিভ ওয়ান থেকে ব্রিডিং করে করে ভারতবর্ষে IR8, IR20, রত্না, জয়া এরকম অনেকগুলো ধানের ভ্যারাইটি রিলিজ করা হয়, যা অ্যাকচুয়ালি কি ছিল, যা অ্যাকচুয়ালি ছিল উচ্চ ফলনশীল এবং উচ্চ কি বলে প্রোডাকশন সম্পন্ন। এবং এই গাছগুলো থেকে ধীরে ধীরে কি হয়, এই যে গ্রিন রেভলিউশনের কথা আমরা বলছি, এই গ্রিন রেভলিউশনটা ধান গাছের ধানের প্রোডাকশনের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে। এবং ধীরে 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 ভুট্টা ইন্ট্রোডিউস হয় ইন্ডিয়াতে, মটর গাছ ভুট্টা ইন্ট্রোডিউস হয়, মটর গাছগুলো, মটর, তারপর কড়াইশুটি থেকে শুরু করে যত রকমের খাদ্যদ্রব্য রয়েছে, ডাল থেকে সয়াবিন থেকে শুরু করে সবকিছু ধীরে ধীরে ব্রিডিং প্রোগ্রাম আস্তে 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 করে শুরু হয়। প্রত্যেকটি আলাদা আলাদা ক্রপের জন্য আলাদা আলাদা বড় বড় করে সেন্টার প্রতিষ্ঠা করা হয়, যেখানে তাদেরকে ব্রিডিং করা হয়। কারণ আমরা জানি যে এই ধীরে ধীরে পৃথিবীর জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য আমাদের উচ্চ ফলনশীল খাদ্যের খুবই শস্যের প্রয়োজন, এবং তার জন্য এই ব্রিডিং প্রোগ্রামটা খুবই প্রয়োজনীয়। এবং এখানে তোমরা যদি যাও তাহলে দেখবে যে ধান, গম এদের সম্পর্কে অনেক, সরি থাইল্যান্ড না, তাইওয়ান, খোলা খোলা যেটা হচ্ছে, এবং আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় রয়েছে, এটা রয়েছে ফিলিপিন্সের কি বলে ক্যাপিটাল কি, ম্যানিলা। এটা রয়েছে ম্যানিলা। এরপর রয়েছে আখ। আখের ক্ষেত্রেও দেখতে পারো থ্যাকারাম বারবেরি। থ্যাকারাম বারবেরির ক্ষেত্রে যেটা যাই হোক, ধান আর গমের ক্ষেত্রে তো তোমাদেরকে বলা হলো, এরকম করে করে আসছে। আখের ক্ষেত্রে অনেকটা তোমাদেরকে বলে রাখি, আখের ক্ষেত্রে কেসটা কি হয়, আখের ক্ষেত্রে দু রকমের আখ পাওয়া যায়, যেটা বছরে একবার হয় এবং মাঠের মধ্যে নিয়ার অ্যাবাউট 6 মাসের মতো থাকে, অর্থাৎ জমিতে। এবং একটা হয় যেটা জমির মধ্যে নিয়ার অ্যাবাউট 1.5 বছর থাকে। ওই গাছ মানে ওই আখ গাছগুলোকে 6 মাস পর কেটে দিলে পরে সেই আখ, কাটা আখগুলো থেকে আবার একবার করে গাছ তৈরি হয়। গেল। তো এই হচ্ছে গিয়ে আখের দু রকমের হয় একটা। এবার যেগুলো ভারতের উত্তরাঞ্চল, অর্থাৎ ভারতের উত্তরে যে জায়গাগুলো রয়েছে, যেমন ইউপি, MP, এসব জায়গায় মেনলি সেই গাছগুলোকে চাষ করা হয়, যারা কিন্তু 6 মাসের মধ্যে তারা হয়ে যায়। অর্থাৎ যে গাছগুলোকে, যে আখের গাছগুলোকে বা সুগার কেন গুলোকে 6 মাসের মধ্যে আমরা কেটে তাদেরকে আমরা বাজারজাত করি। কিন্তু সাউথ ইন্ডিয়াতে কি হয়, সাউথ ইন্ডিয়াতে যে আখ গাছগুলো মেনলি চাষ করা হয়, কি বলা হয়েছে, তাদের ক্ষেত্রে 6 মাস পর কিছুটা আখের স্টেম কেটে নিয়ে তারপর সেটাকে মেরামত করা হয়, এবং অর্থাৎ কোন রকম একটা পেস্ট দিয়ে রাখা হয়, যার জন্য কোনো রোগ জীবাণু সেটার উপর আসে না। এবং সেখান থেকে কি হয়, নতুন আখ গাছ জন্মায় এবং সেটাকে নিয়ার অ্যাবাউট 1.5 বছর অব্দি ফিল্ডে রাখা হয়, অর্থাৎ ওই জমিতে রাখা হয়। এবং বলা আছে যে দুটোর মধ্যে ডিফারেন্স কি, বলছে উত্তর ভারতে যে আখ গাছগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে চিনির মাত্রা কম থাকে এবং এই আখগুলোর উৎপাদন ক্ষমতাও কম।
কিন্তু এগুলোর সুবিধা কি, এগুলো কেবলমাত্র 6 মাসের জন্য থাকবে। তাই 6 মাসের মধ্যে যতটুকু ইল্ড বা প্রোডাকশন তোমাকে দেওয়া সেটা দিয়ে ও চলে যাবে। আর সাউথ ইন্ডিয়াতে যে গাছগুলো পাওয়া যায় সেগুলোর কি হয়, সেগুলো মেনলি উৎপাদনশীলতা বা উৎপাদন ক্ষমতাও বেশি। যে সুগার কেন গুলো হয় বা আখ গাছগুলো হয় তাদের রসে চিনির পরিমাণও বেশি থাকে, কিন্তু এটা নিয়ার অ্যাবাউট 1.5 বছর সময় নিয়ে থাকে। এই হচ্ছে গিয়ে আখের ক্ষেত্রে ডিফারেন্স। এবং আখের পর কি রয়েছে, মিলেট। মিলেট তো যাই হোক, একটা জিনিস মনে রাখো, 2023 লাস্ট ইয়ার এটাকে ইন্টারন্যাশনাল ইয়ার ফর মিলেট বলে ঘোষণা করা হয়েছিল। তো মিলেটের মধ্যে যে গাছগুলো রয়েছে, বাজরা, রাগি, ভারতবর্ষে সফলভাবে সংকর প্রজাতির ভুট্টা, ভুট্টাকে মিলেট বলা হয় না, জোয়ার বাজরাকে মিলেট বলা হয়। তো যাই হোক, এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এদের ভ্যারাইটি তৈরি করা সম্পন্ন হয়েছে। তো এই ছিল ওভারঅল প্ল্যান্টের ব্রিডিং সম্পর্কে যতটুকু প্রয়োজন, এবং তোমাদের রোগ প্রতিরোধের জন্য কিরকম ভাবে কাজগুলো পর্যায়ক্রমিক ভাবে ধাপগুলোকে করতে হয় সেটাও তোমাদেরকে বলা হয়েছে। এর পরদিন আমরা বায়ো ফর্টিফিকেশন সম্পর্কে পড়বো, এবং বায়ো ফর্টিফিকেশনের যে দুটো এক্সাম্পল আমরা নেব, একটা হচ্ছে গিয়ে ফাইটেজ রেজিস্ট্যান্ট রাইস, অর্থাৎ ফাইটেজ যে এনজাইমটা থাকে সেটাকে কিভাবে সেটা কাজ করে এবং তার এগেনস্ট রাইসের কি রোল। এবং আরেকটা যেটা সব থেকে বড় এক্সাম্পল গোল্ডেন রাইস, সেটাকে নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে। শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবে।